বন্ধুরা, বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে ভারত এমন এক চাল চেলেছে যা দেখে আজ তাবড় তাবড় শক্তিধর দেশগুলো অবাক। একটা সময় ছিল যখন পশ্চিমের দেশগুলো একজোট হয়ে রাশিয়াকে কোণঠাসা করার জন্য একের পর এক নিষেধাজ্ঞা জারি করছিল। তাদের একটাই লক্ষ্য ছিল রাশিয়ার তেলের বাজারটা পুরোপুরি ধ্বংস করে দেওয়া। কিন্তু দেখুন, সব হিসাব কেমন উল্টে গেল। আজ সেই ইউরোপেরই বড় বড় এয়ারপোর্টে ভারতের তৈরি জেট ফিউল নামছে। তাহলে প্রশ্নটা এটা নয় যে রাশিয়া তেল সেখানে পৌঁছালো কিভাবে। আসল প্রশ্ন হল, ভারত কিভাবে গোটা বিশ্ব ব্যবস্থাকে নিজের কৌশলে জালে এমনভাবে জড়িয়ে ফেলল। চলুন এই পুরো ব্যাপারটা একটু সহজ করে বোঝা যাক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন শুরু হলো, পশ্চিমের দেশগুলো রাশিয়ার অর্থনীতিকে একেবারে পঙ্গু করে দেওয়ার জন্য একটা অর্থনৈতিক দেওয়াল তুলে দিতে চেয়েছিল। তাদের প্রধান টার্গেট ছিল রাশিয়ার আয়ের সবচেয়ে বড় উৎস, মানে অপরিশোধিত তেলের রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়া। ইউরোপ তো রীতিমতো বুক ঠুকে ঘোষণা করেছিল যে রাশিয়ার তেল থেকে তৈরি এক ফোঁটা জ্বালানিও তাদের দেশে ঢুকতে দেওয়া হবে না। মানে বার্তাটা ছিল একদম পরিষ্কার, রাশিয়ার অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিতে হবে। কিন্তু এখানেই গল্পের আসল মোড়টা শুরু হয়। কারণ দেখুন, রাজনীতি আর আবেগ দিয়ে তো আর অর্থনীতি চলে না, তাই না? অর্থনীতি চলে একেবারে বাস্তব আর প্রয়োজনের ওপর ভিত্তি করে। আর ইউরোপে তখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল জ্বালানির, যা তাদের সচল রাখবে। এই বাস্তবতার সুযোগটাই ভারত খুব বুদ্ধিমত্তার সাথে কাজে লাগিয়েছে। ইউরোপ ভেবেছিল তারা রাশিয়াকে জব্দ করবে, কিন্তু ভারত মাঝখানে এমন এক টুইস্ট নিয়ে এলো যে গোটা খেলাটাই এখন উল্টো দিকে ঘুরছে। ভারত এই নিষেধাজ্ঞার মধ্যে একটা আইনি ফাঁক খুঁজে বের করল, যা সব কিছু বদলে দিল। ভারতের কৌশলটা শুনতে খুব সহজ, কিন্তু অসম্ভব কার্যকর। প্রথমত, রাশিয়া থেকে বিপুল ছাড়ে অপরিশোধিত তেল কেনা। দ্বিতীয়ত, সেই তেল নিজেদের অত্যাধুনিক রিফাইনারিতে পরিশোধন করে বিশ্বমানের জেট ফিউয়েলে বদলে ফেলা। আর সবশেষে, সে একই জ্বালানি মেড ইন ইন্ডিয়া লেবেল লাগিয়ে আকাশছোঁয়া দামে ইউরোপের কাছেই বিক্রি করা। আন্তর্জাতিক বাণিজ্য আইনে একটা নীতি আছে, যেটাকে বলে সাবস্ট্যান্সিয়াল ট্রান্সফরমেশন। সহজ কথায় বলতে গেলে, যখন একটা কাঁচামালকে সম্পূর্ণ নতুন একটা পণ্যে রূপান্তরিত করা হয়, তখন আইনত তার উৎস দেশটাই বদলে যায়। ভারতের রিফাইনারিতে রাশিয়ার কালো অপরিশোধিত তেল যখন ঝকঝকে জেট ফুয়েলে পরিণত হচ্ছে, তখন সেটা আর রাশিয়ার পণ্য থাকছে না, হয়ে যাচ্ছে একটা মেড ইন ইন্ডিয়া পণ্য। আর এটাই ছিল ভারতের তুরুপের তাস। একবার শুধু ভেবে দেখুন, ভারত যদি আজ এই সাপ্লাই বন্ধ করে দেয়, তাহলে ইউরোপের বিমান পরিষেবা পুরোপুরি থমকে যাবে। জ্বালানির দাম এমন পর্যায়ে পৌঁছাবে যে সাধারণ মানুষ রাস্তায় নামতে বাধ্য হবে। তার মানে ইউরোপের ক্ষমতা আছে রাশিয়াকে আটকানোর, কিন্তু ভারতকে উপেক্ষা করার সাহস তাদের নেই। ভারতের এই কৌশলের সবচেয়ে বড় আর নাটকীয় পরীক্ষাটা হয়েছিল ইটালির উপকূলে। সেটা ছিল এক কথায় একটা টান টান উত্তেজনার মুহূর্ত। রিলায়েন্সের একটা বিশাল তেলের ট্যাঙ্কার, নাম লিভাভি, প্রায় 4 লক্ষ ব্যারেল জেট ফিউয়েল নিয়ে সেখানে নোঙর ফেলার জন্য অপেক্ষা করছিল। কয়েক হাজার ফ্লাইটের জ্বালানি ছিল শুধু ওই একটা ট্যাঙ্কারের মধ্যে। কিন্তু মজার ব্যাপার হলো, জাহাজটা প্রায় 3 সপ্তাহ ধরে সমুদ্রের মাঝখানেই ভেসে থাকল। ইউরোপের কর্মকর্তারা সেই জ্বালানির প্রতিটা ফোঁটা পরীক্ষা করছিলেন, শুধু এটা নিশ্চিত করার জন্য যে এর মধ্যে রাশিয়ার তেলের কোনো অংশ নেই। টানা 3 সপ্তাহ ধরে গভীর তদন্তের পর তারা কোনো ত্রুটি খুঁজে পেল না এবং অবশেষে তেল খালাসের অনুমতি দিল। আর এখানেই ছিল ভারতের আসল খেলা, বা বলা ভালো রিলায়েন্সের মাস্টার স্ট্রোক। রিলায়েন্স আগে থেকেই ঘোষণা করে দিয়েছিল যে তাদের যে ইউনিটটা রপ্তানির জন্য জ্বালানি তৈরি করে, সেখানে রাশিয়ার কোনো তেল ব্যবহারই করা হয় না। তারা ইউরোপের গ্রাহকদের হাতে এমন সব কাগজপত্র আর সার্টিফিকেট তুলে দিয়েছিল যা প্রমাণ করে যে এই জ্বালানিটা 100% রাশিয়া মুক্ত। ফলে আইনও রক্ষা পেল আর ইউরোপের প্রয়োজনও মিটল। চলুন এবার কিছু সংখ্যা দেখা যাক, তাহলেই বুঝতে পারবেন ভারতের এই নতুন শক্তির দাপটটা ঠিক কতটা, আর এই খেলার ব্যাপ্তি বা কত বড়। শুধু গত 1 বছরে ভারত ইউরোপে প্রায় 41 লক্ষ টন জেট ফুয়েল পাঠিয়েছে। এই একটা সংখ্যায় ভারতের গুরুত্ব বোঝানোর জন্য যথেষ্ট। এই চারটা দেখলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। নিষেধাজ্ঞার আগের সময়, অর্থাৎ
2021 সালের তুলনায় 2024 সালে ইউরোপে ভারতের জেট ফুয়েল রপ্তানি বেড়েছে প্রায় 3 গুণ। এই বৃদ্ধিটা এক কথায় অবিশ্বাস্য। আর এর ফল কি হয়েছে? এর মানে হলো আজ ইউরোপের আকাশে যে 7টা বিমান উড়ছে তার মধ্যে একটা চলছে ভারতের তৈরি জ্বালানিতে। ভারত এখন ইউরোপের বিমান পরিষেবার এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কিন্তু এই দাবার খেলা তো এখনও শেষ হয়নি। এক পক্ষ চাল দিলে অন্য পক্ষকেও তো নতুন চাল দিতে হবে, তাই না? তাই খেলাটা এখনও চলছে এবং আরও জটিল হচ্ছে। এই আইনি ফাঁকটা বন্ধ করার জন্য ইউরোপ একটা নতুন নিয়ম চালু করেছে। 2026 সাল থেকে কোনো শোধনাগার থেকে জ্বালানি নিতে হলে রপ্তানির ঠিক আগের 7 দিন সেখানে কোনো রাশিয়ান তেল প্রবেশ করতে পারবে না। কিন্তু ভাবছেন এতে ভারত আটকে যাবে? একদমই না। ভারতের সংস্থাগুলো এই চালটাও আগে থেকেই পড়ে ফেলেছিল। তারা একদম হিসাব কষে 20 নভেম্বরের পর থেকেই রাশিয়ান তেল নেওয়া বন্ধ করে দেয়, যাতে 21 জানুয়ারির সময়সীমার মধ্যে 60 দিনের শর্তটা পূরণ হয়ে যায়। যখন ইউরোপ তথ্য চাইল, ভারতের কাছে প্রত্যেকটা কাগজপত্র একদম তৈরি ছিল। এখন একটা প্রশ্ন আসতেই পারে, ভারত কি তাহলে রাশিয়ার থেকে মুখ ফেরাচ্ছে? ডেটা বলছে রাশিয়ার তেলের আমদানি 40% থেকে কমে 25% নেমে এসেছে। কিন্তু এর কারণ কোনো রাজনৈতিক চাপ নয়, বরং নিখাদ অর্থনীতি। এর পেছনে কয়েকটা খুব বাস্তব কারণ আছে। প্রথমত, যুদ্ধের শুরুতে রাশিয়া যে বিপুল ছাড় দিচ্ছিল তা এখন অনেকটাই কমে গেছে। দ্বিতীয়ত, লোহিত সাগরের সাম্প্রতিক উত্তেজনার কারণে শিপিং খরচ প্রায় 5 গুণ বেড়ে গেছে। তাই ভারত এখন ভেনেজুয়েলা বা আমেরিকার মতো নতুন এবং সস্তা উৎস খুঁজছে। কারণ ভারত জানে কোনো একটা দেশের উপর পুরোপুরি নির্ভর করাটা বোকামি। সব মিলে এটাই বলতে হয়, ভারত আজ কেবল তেলের ক্রেতা নয়, বরং বিশ্বের জ্বালানি মানচিত্রের এক অপ্রতিরোধ্য পাওয়ার প্লেয়ার, বা বলা ভালো নিয়ম নির্ধারক। নিষেধাজ্ঞা আর আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ভারত যেভাবে নিজের বাণিজ্য আর কূটনীতি বজায় রেখেছে তা এক কথায় অসাধারণ। এখন শেষ প্রশ্নটা হলো, এই নতুন বিশ্ব ব্যবস্থায় বুদ্ধিদীপ্ত ব্যবসা আর নিখুঁত কূটনীতি কি সামরিক শক্তি বা নিষেধাজ্ঞার চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠছে? ভারতের এই কূটনীতিক জয় কি সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে? এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই জানাবেন।